সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশ্লেষণমূলক আয়োজনে। আজ আমরা ডুব দিতে যাচ্ছি ইলেকট্রনিক কমার্স বা ই কমার্সের এক বিশাল এবং দারুণ কৌতূহলোদ্দীপক জগতে। আধুনিক এই ডিজিটাল যুগে কেনাকাটা বা ব্যবসার ধরন কিভাবে পুরোপুরি বদলে গেছে তা আজ আমরা খুব সহজভাবে এবং ধাপে ধাপে এক্সপ্লোর করব। তো চলুন শেখার এই দুর্দান্ত যাত্রা শুরু করা যাক। আচ্ছা, শুরুতেই আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। এই যে $1 ট্রিলিয়ন এক বিশাল অনলাইন অর্থনীতি, এর পেছনের আসল ইঞ্জিনটা আসলে কি? ভাবুন তো, প্রতিদিন আমরা কত সহজেই না অনলাইনে কেনাকাটা করছি, কিন্তু ঠিক এর নিচেই কাজ করছে এক বিশাল, শক্তিশালী আর বেশ জটিল একটা সিস্টেম। এই অদৃশ্য সিস্টেমটি কিন্তু পর্দার আড়ালে থেকে আমাদের পুরো ডিজিটাল অর্থনীতিকে সচল রেখেছে। ঠিক আছে, চলুন দেখে নিই আজ আমরা কি জানছি। এই পুরো বিষয়টিকে আমরা খুব সুন্দরভাবে কয়েকটা ভাগে ভাগ করেছি। প্রথমে জানব ই কমার্সের আসল সংজ্ঞা, এরপর ই কমার্স বনাম ই বিজনেস, এর ভালো-মন্দ দিক, এর পেছনে প্রযুক্তিগত কাঠামো এবং সবশেষে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক নিয়ে আলোচনা করব। তো চলুন গভীরে যাওয়া যাক। পর্ব ১, ই কমার্সের সংজ্ঞা। একে আমরা বলতে পারি একটি বিশাল আইসবার্গের একদম উপরের চূড়া। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। একটি বিশাল আইসবার্গের যে অংশটা কেবল পানির উপরে ভেসে থাকতে দেখি আমরা, ই কমার্স হলো ঠিক তেমনই। সহজ কথায় ইন্টারনেট বা কোনো ইলেকট্রনিক নেটওয়ার্ক ব্যবহার করে পণ্য বা সেবার কেনাবেচা এবং এর পাশাপাশি টাকা বা তথ্য আদান-প্রদান করার যে আধুনিক ডিজিটাল প্রক্রিয়া, সেটিই হলো ই কমার্স। এটি মূলত সেইসব বাণিজ্যিক লেনদেন যা ডিজিটাল প্ল্যাটফর্মে ঘটে এবং যেখানে অর্থের বিনিময়টাই হলো মূল ফোকাস। ডিজিটাল বাণিজ্যের এই যে বিবর্তন, এটা কিন্তু জাদুর মতো দ্রুত হয়েছে। একটু খেয়াল করলেই দেখবেন ১৯৬০-এর দশকে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইডিআই বা ইলেকট্রনিক ডেটা ইন্টারচেঞ্জ ব্যবহারের মাধ্যমে এর যাত্রা শুরু। এরপর ১৯৭৯ সালে তা ASC X12 নামের একটি ইউনিভার্সাল স্ট্যান্ডার্ডের রূপ নেয়। আর ১৯৯০-এর দশকের কথা তো সবারই জানা। অ্যামাজন এবং ইবের মতো জায়ান্টসদের উত্থানের মাধ্যমে এই ইন্ডাস্ট্রিতে রীতিমতো এক যুগান্তকারী বিপ্লব ঘটে যায়। এখন প্রশ্ন হল, এই লেনদেনগুলো আসলে কাজ করে কিভাবে? মূলত এর কয়েকটি সুনির্দিষ্ট মডেল রয়েছে। যেমন ধরুন B2B মডেল, যেখানে দুটো ব্যবসা প্রতিষ্ঠান নিজেদের মধ্যে ইলেকট্রনিক লেনদেন করে। এরপর আছে আমাদের সবার পরিচিত B2C, যেখানে ব্যবসা প্রতিষ্ঠান সরাসরি আপনার আমার মতো সাধারণ ভোক্তাদের কাছে পণ্য বিক্রি করে। আর C2Cতে ভোক্তারা নিজেরাই অনলাইনে একে অপরের সাথে লেনদেন করেন। তবে এর বাইরেও পরিধিটা এখন অনেক বড়। B2G, C2G, G2G বা B2A এর মতো মডেলের মাধ্যমে এখন সরকার, প্রশাসন আর সাধারণ মানুষের মধ্যেও সরাসরি ডিজিটাল লেনদেন হচ্ছে। মানে পুরো ইকোসিস্টেমটাই এখন একটা সুতোর গাঁথুনিতে চলে এসেছে। পর্ব ২, ই কমার্স এবং ই বিজনেস। চলুন এবার আইসবার্গের পানির নিচের অদৃশ্য অংশে একটু ডুব দেয়া যাক। এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। ই কমার্স আর ই বিজনেস শব্দ দুটো শুনতে এক মনে হলেও এদের মধ্যে কিন্তু বেশ বড় একটা পার্থক্য রয়েছে। ধরুন একটি পোশাকের ব্র্যান্ড অনলাইনে তাদের শার্ট বিক্রি করছে। এটা হচ্ছে সরাসরি ট্রানজ্যাকশন ভিত্তিক বা লেনদেন নির্ভর একটি কাজ। এটি হলো সাধারণ ই কমার্স। কিন্তু এবার একটা বিশাল ম্যানুফ্যাকচারিং কোম্পানির কথা ভাবুন তো। তারা কোথা থেকে কাঁচামাল আনবে, কিভাবে ইনভেন্টরি সামলাবে, ক্লাউড বেসড টুলের মাধ্যমে লজিস্টিক্স ঠিক করবে, আবার নিজেদের মধ্যে যোগাযোগও রাখবে। সবকিছুই কিন্তু একটা এন্টারপ্রাইজব্যাপী ডিজিটাল পরিবেশে হচ্ছে। আর এই যে পুরো বিশাল কর্মযজ্ঞ, এটিই হলো পূর্ণাঙ্গ ই বিজনেস। এই তুলনামূলক চিত্রটা দেখলে আপনাদের ধারণা আরও পরিষ্কার হয়ে যাবে। ই কমার্সের পরিধি মূলত বিক্রয় বা সেলসের মধ্যে সীমাবদ্ধ, যেখানে আর্থিক আদান-প্রদান থাকাটা একেবারে মাস্ট। কিন্তু ই বিজনেসের পরিধি সেটা অত্যন্ত ব্যাপক। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, কর্মীদের অনলাইন ট্রেনিং, মার্কেটিং থেকে শুরু করে ভেতরের পুরো সিস্টেমটাকে এরা সামলায়। আর মজার ব্যাপার হলো, এই কাজগুলোতে সবসময় সরাসরি টাকার লেনদেন নাও থাকতে পারে। এক কথায় বলতে গেলে এই বৃহত্তর ই বিজনেস ফ্রেমওয়ার্কের ভেতরে ছোট্ট একটা অংশই হলো ই কমার্স। এই পুরো পার্থক্যটাকে খুব সুন্দরভাবে জাস্ট একটা বাক্যে ফুটিয়ে তোলা যায়। খেয়াল করুন, ই কমার্স তাকেই সাপোর্ট করে যা গ্রাহকরা বাইরে থেকে দেখে, আর ই বিজনেস সাপোর্ট করে সেই বিষয়টিকে ঠিক যেভাবে একটা পুরো প্রতিষ্ঠান ভেতর থেকে কাজ করে। অসাধারণ, তাই না? পর্ব ৩, সুবিধা এবং অসুবিধা। চলুন এবার এর ভালো-মন্দ দিকগুলো একটু নিরপেক্ষভাবে মূল্যায়ন করে দেখি। ডিজিটাল বাণিজ্যে গ্রাহক এবং বিক্রেতা উভয় পক্ষের জন্যই কিন্তু দারুণ সব সুবিধা রয়েছে। আমরা গ্রাহকরা এখন কোনো লাইনে না দাঁড়িয়েই দিন-রাত ২৪ ঘন্টা, সপ্তাহের ৭ দিন নিজেদের সুবিধামতো শপিং করতে পারছি। এটা তো গেল আমাদের কথা। অন্যদিকে বিক্রেতাদের জন্য এটি দারুণ লাভজনক, কারণ তারা কোনো ট্র্যাডিশনাল মধ্যস্বত্বভোগী বা মিডলম্যান ছাড়াই বিশ্বব্যাপী নিজেদের পণ্যের প্রসার ঘটাতে পারছেন এবং সরাসরি আমাদের সাথে কানেক্ট করতে পারছেন।
তবে মুদ্রার অপিটও তো আমাদের দেখতে হবে তাই না? নিরপেক্ষভাবে বলতে গেলে এখানে বেশ কিছু বড় অসুবিধাও আছে। গ্রাহকদের দিক থেকে চিন্তা করলে আইডেন্টিটি থেফট বা পরিচয় চুরির মতো মারাত্মক ডেটা সিকিউরিটি ঝুঁকি কিন্তু সবসময় থেকে যায়। আবার বিক্রেতাদের জন্য পণ্য একদম গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া মানে এই শিপিং এবং লজিস্টিক্সের উচ্চ খরচ সামলানোটা অনেক সময়ই বেশ বড় একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। পর্ব ৪ প্রযুক্তিগত কাঠামো। এবার আমরা আইসবার্গের একদম গভীরতম অংশের সন্ধান করব। ই কমার্সের এই ৪ স্তরের টেকনোলজি মডেলটা কিন্তু সত্যিই দারুণ। এই অত্যন্ত জটিল প্রযুক্তিগত কাঠামোর একটা খুব চমৎকার লজিক্যাল ফ্লো বা প্রবাহ রয়েছে। এটি দেখলে খুব সহজেই বোঝা যায় যে কিভাবে প্রযুক্তিগুলো স্তরে স্তরে কাজ করে আমাদের এই পুরো ডিজিটাল ইকোসিস্টেমকে দিনের পর দিন টিকিয়ে রেখেছে। চলুন স্তরগুলো একটু ভেঙে দেখা যাক। একদম বেইজে বা নিচে রয়েছে বেসিক টেকনোলজিস, যেমন টিসিপি বাই আইপি, এইচটিটিপি এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এর ঠিক উপরে কাজ করে মিডলওয়্যার স্তর, যেখানে মূলত ওয়েব সার্ভার এবং ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস থাকে। তার উপরে রয়েছে প্ল্যাটফর্ম স্তর, আর সবার উপরে মানে একদম টপে রয়েছে অ্যাপ্লিকেশন স্তর, যেখানে আসলে অনলাইন শপ, সিআরএম বা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের মতো হাই লেভেল সিস্টেমগুলো চলে। সহজ কথায় একদম নিচের এই ফাউন্ডেশনাল ইন্টারনেট প্রোটোকলগুলোই আক্ষরিক অর্থে ওপরের অ্যাপ্লিকেশন স্তরকে সচল থাকতে সাহায্য করে। পর্ব ৫ নেটওয়ার্কের ধরন। পুরো ইকোসিস্টেমটা কিভাবে একে অপরের সাথে যুক্ত, এবার আমরা সেটা দেখব। এই ডিজিটাল জগতে মূলত কয়েক ধরনের নেটওয়ার্ক কাজ করে। প্রথমেই আসে আমাদের সবার পরিচিত ইন্টারনেট, যেটা একটা গ্লোবাল পাবলিক নেটওয়ার্ক। বি2বি বিজনেস টু বিজনেস অ্যাপ্লিকেশনে এর ভূমিকা অপরিসীম, কারণ এটি বিশ্বব্যাপী সাপ্লাই চেইনকে সংযুক্ত করে। কিন্তু কর্পোরেট দুনিয়ায় অফিসের ভেতরের কর্মীদের মাঝে সিকিউর ডেটা শেয়ারিংয়ের জন্য ব্যবহৃত হয় ইন্টারনেট। আবার যখন বাইরের কোনো বিশ্বস্ত পার্টনারকে এই নেটওয়ার্কে যুক্ত করার প্রয়োজন হয়, তখন সেটা হয়ে যায় এক্সট্রানেট। মূলত পাবলিক ইন্টারনেটের তুলনায় এই ইন্টারনেট এবং এক্সট্রানেটগুলো পুরো এন্টারপ্রাইজব্যাপী আরও অনেক বেশি সুরক্ষিত ডেটা ম্যানেজমেন্ট নিশ্চিত করে। আর হ্যাঁ, এই ডেডিকেটেড নেটওয়ার্কগুলোর ওপরেই কিন্তু নানা ধরনের অত্যন্ত জরুরি অপারেশনাল টুল কাজ করে। ওয়েবসাইট ডিজাইন, হোস্টিং, ডিজিটাল পেমেন্ট প্রসেসিং, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং বা ইআরপির মতো সিস্টেম তো রয়েছেই। এর পাশাপাশি ওয়েব প্রমোশন, ব্যানার অ্যাডস, এক্সচেঞ্জ এবং শপিং বটের মতো স্বয়ংক্রিয় টুলগুলো যে কোনো ই কমার্স ওয়েবসাইটের কার্যকারিতাকে বহুগুণে বাড়িয়ে দেয়। এগুলো পুরো ব্যবসাকে করে তোলে আরও নিখুঁত এবং স্বয়ংক্রিয়। তো পরিশেষে আপনাদের জন্য একটা ভাবনার খোরাক রেখে যায়। আমাদের এই ডিজিটাল ইকোসিস্টেম তো প্রতিনিয়তই সম্প্রসারিত হচ্ছে। ই বিজনেসের এই অবিরাম বিবর্তন আগামী দিনে বিশ্ব বাণিজ্যকে ঠিক কিভাবে নতুন রূপ দেবে বলে আপনারা মনে করেন? ডিজিটাল বাণিজ্যের ভবিষ্যৎ সত্যি আমাদের সামনে এক বিপুল সম্ভাবনার দ্বার উন্মুক্ত করে রেখেছে। আমাদের আজকের এই বিশ্লেষণমূলক আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এই শেখা আর জানার যাত্রা চলতেই থাকুক।